আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের 5 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বাসার সামনে গিয়ে দেখি বাড়িওয়ালার মেয়ে একটা টি শার্ট আর একটা লুঙ্গি পরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। তবে বাড়িওয়ালার মেয়েকে এই রূপে দেখে আমি সত্যি বোকা হয়ে গেলাম। এই মেয়ের শখ কত যে সে লুঙ্গি পরেছে, রাত এমনি অনেকটা হয়েছে। আমাকে দেখে বাড়িওয়ালার মেয়ে বলল, কিরে কোথা থেকে আসলি? আমি শুধু বললাম বাইরে গিয়েছিলাম, সেখানে একটু হাওয়া খেতে। মেয়েটি বলল, আচ্ছা রুমে গিয়ে কি করবি? আমি বললাম, কি আর করব, চোখ বন্ধ করে ঘুমিয়ে যাব। মেয়েটি বলল, তোর এখন ঘুমাতে হবে না, আমার সাথে চল, কিছু কাজ আছে। আমি বললাম, আমি আপনার সাথে যেতে পারবো না, এমনি সকাল থেকে কিছু খাই নাই। বাড়িওয়ালার মেয়ে আমার হাত ধরে বলল, কোনো কথা বলিস না, আমার সাথে আই, তোরে কিছু দেখাই। এই কথা বলে বাড়িওয়ালার মেয়ে আমাকে ধরে ওর রুমে নিয়ে গেল। আর ওর রুমে গিয়ে দেওয়ালের সামনে কি জানি একটা পাসওয়ার্ড দিতেই দেয়ালের দরজা খুলে মাটির নিচ দিয়ে একটা রাস্তায় গেল। এটা দেখে তো আমি আরো বোকা হয়ে গেলাম। বাড়িওয়ালার মেয়ে আমার হাতে একটা পিৎজার প্যাকেট দিয়ে বলল, এটা খেতে খেতে আমার পিছনে পিছনে আয়। আমি সিঁড়ি বেয়ে তার সাথে নিচে যেতে লাগলাম। মনে মনে শুধু বলছি, এই মেয়েকে আমি চিনি না জানি না, তারপরও কেন আমি ওর সাথে যাচ্ছি। দেখি ও এখানে কি করে। নিচে নামতেই আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। নিচের রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে বলার বাইরে। আর এই রুমে এসিও আছে দেখছি। হঠাৎ আমার নজর পড়লো একটা ছেলেকে উপরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ওর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে নিচে পড়ছে। এই ছেলেটার থেকে একটু দূরে বাড়িওয়ালার মেয়ের 3 বান্ধবী কম্পিউটারে কি যেন কাজ করছে। এইসব দেখে আমি যেন এক প্রকার বোকাই হয়ে গেলাম। এখানে এইসব কি চলছে এটাই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ বাড়িওয়ালার মেয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি রিমি চৌধুরী। আর তোর নামটা তো জানা হলো না। আমি রিমি নামটা শুনে শুধু বললাম, রিমি নামটা আমি এর আগেও কোথাও যেন শুনছি শুনছি লাগছে। রিমি বলল, কেন তোর বইয়ের নাম রিমি নাকি, নাকি তোর গার্লফ্রেন্ডের নাম রিমি? আমি বললাম, আপনার এত কিছু জানতে হবে না। আর এখানে এসব কি চলছে? রিমি হাসতে হাসতে বলল, কি চলছে তুই বল, আর তার আগে তোর নামটা বল যাতে তোরে মনে রাখতে পারি। আমি বললাম, কেন, আমার নাম দিয়ে আপনি কি করবেন? রিমি বলল, আমি কি করব না করব সেটা তোর লাভ নেই, আগে তোর নামটা বল। আমি বললাম, বলতে পারবো না, আর এখন আমাকে বাসায় যেতে হবে। রিমি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, মরার খুব শখ না তোর? এই কথা বলে রিমি একটা তলোয়ার আর একটা পিস্তল আমার সামনে রেখে বলল, এগুলো দিয়ে কিছু কাজ করব, ভয় পাস না আবার। তবে আমি তোর নামটা জানতে পারলাম না, খুব খারাপ লাগলো আমার। আমি এবার ভয়ে ভয়ে বলে দিলাম, মানে আমার নাম রিফাত। রিমি বলল, ও তোর নাম রিফাত, ভালোই হয়েছে, তোর নামটা জানতে পেরেছি। এখন তোর কাজ হলো, এই যে সামনে একটা ছেলেকে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি, তুই তাকে মারবি, হয়তো গুলি করে মারবি, নয়তো ওকে কেটে টুকরো টুকরো করে মারবি। এখন তোর যেটা পছন্দ হয় সেটা করবি, তবে মোট কথা হলো ওকে তোর মারতেই হবে, নইলে তুই নিজে আজকে এখানে মরবি। রিমি আমার হাতে পিস্তল তুলে দিয়ে বলল, পুরোপুরি এটা লোড করা আছে, শুধু তুই ওর উপরে চালিয়ে দে। আমি বললাম, এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? নিরীহ একটা ছেলেকে এভাবে মারতে আপনার খারাপ লাগে না? আর আবার আমাকে মারতে বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? ওকে আমি মারবো, দাঁড়ান আমি পুলিশকে খবর দিচ্ছি। রিমি আমার দিকে তাকিয়ে বলল, কে বলেছে ও নিরীহ একটা ছেলে? আমি তো ওকে মারতে চাই না, ওর বোন নিজে আমাকে বলেছে ওকে মারতে, তুই ওকে নিরীহ বলিস না। ও সুযোগ পেলেই ওর বোনকে ধর্ষণ করতো। আর আমাদের একটা সাইড আছে, যাদের বেশি সমস্যা হয় ওরা আমাদের জানিয়ে দেয়, আর যদি ওদের সাথে খারাপ কিছু হয় তাহলে আমরা ওদের এইভাবে শাস্তি দিই। এখন ওর শাস্তি হলো মৃত্যু, ওকে তুই মার, নইলে তুই নিজেই মরে যা। আমি বললাম, আমি পারবো না, আমাকে যেতে দেন। রিমি ওর পিছন থেকে একটা পিস্তল বের করে আমার মাথায় ধরে বলল, তুই ওকে মারবি বলছি মারবি, এখন কোনো কথা বলবি না, আমি তোরে যা করতে বলছি তাই কর। আমি বললাম, আমি কিন্তু এসব আপনার আম্মুর কাছে বলে দিব। রিমি আমার মাথা থেকে পিস্তল নামিয়ে বলল, আচ্ছা তুই এত বোকা কেন বলতো? আমি বললাম, আমি এত বোকা আপনাকে কে বলেছে? রিমি বলল, আজকে বিকালে যখন তোর আম্মু আমার আম্মুর সাথে কথা বলছিল তখন শুনেছি তোর বাবাকে নাকি তোর চাচাতো ভাই মেরেছে। আচ্ছা তোর কি ওদের উপর প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? আমি হলে তো ওদের কেটে টুকরো টুকরো করে দিতাম। আমি মন খারাপ করে বললাম, প্রতিশোধ নিতে তো আমারও ইচ্ছা করেই, কিন্তু শুধু সময়ের অপেক্ষা। একটা কথা তো জানেন, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। রিমি বলল, তুই আবার প্রতিশোধ নিবি? আমার তোরে দেখে এমনটা মনে হয় না, তার চেয়ে তুই আমাদের সাথে যোগ দে, আমি তোরে দিয়ে তোর ভাইকে এমন করে মারাবো যেন সবাই ভয়ে তোরে দেখে কাঁপে।
আমি বললাম, মিস রিমি চৌধুরী, তার আর দরকার নেই, আমার কাজ আমি নিজেই করতে পারবো। তাছাড়া আমি এখন একজন সেনাবাহিনী, আজকে আমার চাকরি হয়েছে। রিমি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোরে যতটা বোকা মনে হয় তুই আসলেই ততটাও বোকা না। জীবনে অনেক কিছু করতে পারবি, আর যদি খুন খারাপি করতে চাস বা তোর টাকার দরকার হয় তাহলে আমাদের গ্যাংয়ে যোগ দিবি, তাহলে তুই সব কিছু পাবি। আমি বললাম, সরি, আমার এইসবের দরকার নেই। আচ্ছা, এই ছেলেটাকে ছেড়ে দেন। রিমি আমার হাত ধরে বলল, আমার সাথে আয়, তোরে একটা ভিডিও দেখাই, এরপরে যদি তোর মনে হয় ওকে ছেড়ে দেওয়া যায় তাহলে আমি কসম করে বলছি ওকে ছেড়ে দিব। আমি হয়তো আমার আম্মুর কাছে খারাপ হতে পারি, গাঁজা খাই, নেশা করি, কিন্তু কেউ আমার কষ্ট কখনো বুঝতে চায় না। কেউ একটাবার এসে আমাকে জিজ্ঞেস করে নাই আমি এত খারাপ কেন হয়েছি। আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো এইসব করতে চাই নাই, কিন্তু কি করব বল, পরিস্থিতি আমাকে এমন করেছে। এই কথাগুলো বলে রিমি ওর চোখের পানি মুছলো। আমি বুঝলাম না ওর কি এমন হয়েছে যার জন্য ও এত কান্না করছে। রিমি ওর এক বান্ধবীকে ইশারা করতেই একটা ভিডিও আমার সামনে প্লে করলো। ভিডিওটা এমন ছিল যেখানে একটা মেয়েকে মিলে একজন ছেলে ধর্ষণ করছে, আর শুধু ধর্ষণ করছে বললে ভুল হবে, ওই মেয়েটিকে যেভাবে শাস্তি দেওয়ার দরকার সেভাবেই শাস্তি দিচ্ছে। তবে মেয়েটাকে ছেলেটার থেকে একটু বড় মনে হচ্ছে। মেয়েটা শুধু কান্না করছে আর ওর হাত মুখ বেঁধে রেখেছে। ভিডিওটা শুধু এই পর্যন্তই ছিল। ভিডিও শেষ হতেই রিমি আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা আর কেউ না, এটা হলো ওর বড় বোন, যার একটা বাচ্চা আছে। এখন তুই বল ওর কি করা উচিত। তুই হয়তো এটা বলতে পারিস এই ভিডিওটা আমি কোথা থেকে পেয়েছি। যেই মেয়েটা ধর্ষিত হয়েছে ও আমাদের সাথে কোনো একভাবে যোগাযোগ করছে, আর ওর ভাই এই ভিডিওটা অনলাইনে ছেড়ে দেয়। এরপরও কি আমি ওকে ছেড়ে দিতে পারি তুই বল। ওর বোন যখন আমাদের কাছে বিচার চাইছে তখন আমার কাছে মনে হলো আমি এর চাইতে অন্য কিছু করতে পারবো না। আমি রিমির দিকে একবার তাকিয়ে সামনে থাকা লম্বা তলোয়ারটা হাতে নিলাম। ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আমি আগে ওকে মুক্ত করলাম। ছেলেটার দিকে তাকিয়ে শুধু বললাম, মরার আগে তোর কোনো শেষ ইচ্ছা আছে? ছেলেটা কেঁদে দিয়ে বলল, ভাই আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে ওদের হাত থেকে বাঁচান, আমি আর এইসব কাজ ভুলেও করব না। ছেলেটার কথা শুনে আমার কেন জানি মেজাজ গরম হয়ে গেল। তলোয়ারটা দুই হাতে নিয়ে শক্ত করে ধরে গলা বরাবর বসিয়ে দিলাম। ছেলেটার মাথা ছিটকে একদিকে পড়লো আর দেহটা আমার সামনে পড়ে গেল। আজকে কেন জানি আমার ভিতরের পশুটা জেগে গেল, রক্তে আমার পুরো শরীরটা ভিজে গেছে। ছেলেটার মাথা হাতে নিয়ে বললাম, কেন তোরা এমন করিস? ও তোর বোন ছিল। একজন ভাইয়ের কাছে নিজের বোন যদি নিরাপদ না থাকে তাহলে তুই কিভাবে ভাই, আমাকে এটা বল। আমি রিমির হাতে ছেলেটার মাথা দিয়ে বললাম, জানি না আমি ভুল করেছি কিনা, তবে আমার কাছে যেটা ভালো মনে হলো আমি সেটাই করেছি। তবে আমার নতুন নতুন চাকরি হয়েছে, আপনি প্লিজ। রিমির বান্ধবী আমার সামনে এসে আমাকে একটা লুঙ্গি দিয়ে বলল, যান গোসল করে আসেন, আর আপনার নিরাপত্তা আমরা দিব, এই নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি লুঙ্গিটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়েই দেখি সবকিছু একদম পরিষ্কার হয়ে গেছে, কোথাও কোনো রক্ত নেই। সামনে শুধু রিমি একটা টেবিলের উপর দুইটা পা ঝুলিয়ে বসে আছে। আমাকে দেখে রিমি বলল, তোর আম্মু মনে হয় তোর জন্য অপেক্ষা করছে, আয় আমার সাথে। তবে তুই চাকরি কর, আমি না করব না, মাঝে মাঝে আমাদের কিছু কাজ করে দিবি, বিনিময়ে তুই যা চাস তাই পাবি। আমি টেবিলের উপর থেকে পিস্তলটা নিয়ে বললাম, এটা আমার লাগবে। রিমি বলল, তোর পছন্দ হলে নিয়ে নে, আমি না করব না। আমি বললাম, আপনি কি সবসময় এমন থাকেন? রিমি বলল, জানিস মানুষ কখন পৃথিবীর সব কিছু ছেড়ে যখন এমন পথে চলে আসে যখন সে দেখতে পায় তার চারপাশে সবকিছু একদম শূন্য। আমি বললাম, বুঝলাম না। রিমি চশমা পরে বলল, আয় তোরে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি বললাম, আমি তো এখন বাসায় আছি। রিমি হাসি দিয়ে বলল, তাই তো। আমি বললাম, আপনি খুব সুন্দর মিস রিমি চৌধুরী, বিশেষ করে চশমাতে আপনাকে মারাত্মক সুন্দর লাগে। রিমি বলল, প্রেম করবি আমার সাথে? আমি বললাম, না। রিমি বলল, কেন? আমি কি দেখতে শুনতে খারাপ? তুই না বললি আমি দেখতে মারাত্মক সুন্দরী? আমি বললাম, আল্লাহর তৈরি সব কিছু সুন্দর, শুধু আমার মনের দিক দিয়ে খারাপ। তবে আপনি প্লিজ এইসব আমার আম্মুকে। রিমি বলল, তোর এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি বলছি তো এইসব কেউ জানতে পারবে না। আমি আর কিছু না বলে রিমির রুম থেকে চুপটি করে বের হয়ে উপরে চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে দেখি আম্মু চেয়ারে বসে আছে। আমাকে দেখে আম্মু বলল, কিরে বাবা, সেই কখন গেলি, মাত্র আসলি, কি হয়েছে কিছুই তো জানি না।
আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু তোমার ছেলের চাকরি হয়ে গেছে। আম্মু আমাকে সরিয়ে বলল, থাক থাক আর মিথ্যা কথা বলতে হবে না, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আমি আম্মুর হাতে আমার চাকরির কাগজটা দিলাম। আম্মু ওটাই কিছুক্ষণ দেখে কান্না করে দিল। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, আজকে যদি তোর বাবা থাকতো তাহলে তিনি কতটাই না খুশি হতেন। আমি যে আজকে কতটা খুশি হয়েছি বাবা, বলার বাইরে। আমি বললাম, আরে আম্মু থাক থাক আর কান্না করতে হবে না। আম্মু বলল, কিরে তোর কপালে এইসব কিসের রক্ত? আম্মুর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। কোনো মতে কপালে হাত দিয়ে রক্ত মুছে বললাম, আরে আম্মু রাতে আসছি না, এজন্য মশা ধরছিল, আর এই জন্য কপালে রক্ত লেগে আছে। আম্মু বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তুই লুঙ্গি পরে আসোস কেন? কোনো কিছু কি হয়েছে তোর বাবা? আমার কেন জানি মনে হচ্ছে তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। আমি মনে মনে বললাম, আমি জানতাম আম্মু আমাকে সন্দেহ করবে, মায়ের মন তো এজন্য, সন্তানের কি হয় না হয় তিনি কিছুটা হলেও বুঝতে পারেন। আমি একটু রাগ দেখিয়ে আম্মুকে বললাম, কই তোমার ছেলে চাকরি পেয়েছে তা নিয়ে একটু আনন্দ করবা, কিন্তু তা না করে তুমি উল্টো আমাকে সন্দেহ করো। আম্মু বলল, দেখ বাবা রাগ করিস না, তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আম্মু কিচেন থেকে খাবার এনে আমাকে দিল। মাই হয়তো ঘুমিয়ে গেছে। খেয়ে দে আমি আমার রুমে চলে গেলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না। একটু পর পর ওই কিছুক্ষণ আগে যে ছেলেটাকে মারলাম তার ছবি বারবার সামনে ভেসে উঠছে, এজন্য কিছুতেই ঘুম আসছে না। রুম থেকে বের হয়ে ধীরে ধীরে ছাদে চলে গেলাম। আর ছাদে যেতেই কে যেন বলল, আমি জানতাম তুই আজকে ঘুমাতে পারবি না, কারণ প্রথম প্রথম কাউকে মারলি তো, এজন্য ঘুমাতে পারবি না, আর আমি জানি তুই ছাদে আসবি। আমি বললাম, আরে রিমি তুমি এখানে কি করো, তাও আবার এত রাত্রে? রিমি বলল, কেন আমার আবার কিসের ভয় রে? আমি রিমির কাছাকাছি বসে ওর মুখের সামনে আমার মুখ নিয়ে বললাম, যদি আমি কিছু করে ফেলি? রিমি আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুই কিছু করতে পারবি না, তবে আমার সাথে সবসময় অস্ত্র থাকে, কেউ আমাকে কিছু করতে পারে না। আমি এবার রিমির থেকে একটু দূরে গিয়ে বসে বললাম, মেয়ে যতই খুন খারাপি করুক না কেন, সে তার ইজ্জত কখনো কারো কাছে বিলিয়ে দিবে না। রিমি বলল, মেয়েদের কাছে এটাই একমাত্র মূল্যবান সম্পদ, তুই এটা বুঝবি না, তবে তোর আপনি বা তুমি বলতে হবে না, তুই বলে ডাকতে পারবি। আমি রিমির পাশে বসে বললাম, একটা মেয়ের সাথে একদিনে যে এতটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে বুঝতেও পারিনি। রিমি একটা সিগারেট জ্বালিয়ে বলল, খাবি এটা? আমি বললাম, আপনি জানেন না সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? রিমি বলল, আমি তো মরে যেতে চাই, কিন্তু পারি না, এইসব নেশা আমার কিছুই হয় না। আমি বললাম, মেয়েদের সিগারেট খেতে মানায় না, তবে যদিও আমি মানি, কিন্তু আপনি তাই বলে গাঁজা খাবেন? রিমি শুধু বলল, ওই একটাই জিনিসের জন্য আমি বেঁচে আছি, আমাকে যদি তুই 3 বেলা খাবার না দিস, যদি বলিস শুধু সিগারেট আর গাঁজা খেতে, আমি এটাই খেয়ে সারা জীবন পার করে দিতে পারবো। আমি বললাম, আমি যদি বলি আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিতে, তাহলে কি পারবেন আপনি? রিমি বলল, তুই আমার কে যে তুই বললে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিব? আমি বললাম, কিছুক্ষণ আগে না আপনি আমাকে তুই করে বলতে বললেন, আর এখন আবার বলছেন তুই আমার কে? রিমি বলল, তোর সাথে আমার একদিনের পরিচয়, এজন্য তুই আমার সম্পর্কে এত কিছু জানিস না, জানলে হয়তো এইসব কথা আর কখনো বলতি না। আচ্ছা তোর ট্রেনিং কবে? আমি বললাম, এই তো কয়েকদিন পর চলে যাব। রিমি বলল, তোর ভাগ্য অনেক ভালো, জীবনে কিছু হলেও তো করতে পারলি, আর দেখ আমাকে। আমি বললাম, আপনি ইচ্ছা করলে কোনো ভালো কোম্পানিতে জব নিতে পারেন। রিমি বলল, আমার বাবার টাকা পয়সার অভাব আছে তুই বল। আমি বললাম, বাবার টাকা থাকলে আপনি কাজ করবেন না? আপনি নিজে টাকা ইনকাম করে দেখেন কতটা কষ্ট হয়, অন্যের ওপর বসে বসে আর কতদিন খাবেন? কিরে রিফাত, তুই এত রাতে এখানে কি করিস? সামনে তাকিয়ে দেখি আম্মু চলে আসছে। আম্মু আমার কাছে এসে আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, তুই এখানে এই মেয়ের সাথে কি করিস? আরেকবার যদি তোরে আমি এই মেয়ের সাথে দেখি না, তাহলে তোর খবর আছে। আমি বললাম, আম্মু ও তো বাড়িওয়ালার মেয়ে। আম্মু বলল, বাড়িওয়ালার মেয়ে হয়েছে দেখে কি আমাকে তাকে সম্মান করতে হবে? আর আমি রাত থেকে দেখছি তোর হাবভাব বেশি একটা ভালো না, যদি তোরে আর কোনো উল্টাপাল্টা কাজ করতে দেখি না, তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম, এখন চল। আম্মু আমাকে টেনে নিচে নিয়ে গেল। রিমি শুধু আমার আম্মুর দিকে তাকিয়েছিল, ও কিছু বলে নাই। আম্মু আমাকে রুমে ঢুকিয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে বলল, এখন চুপচাপ ঘুমিয়ে পড়, সকালে তোর অনেক কাজ করতে হবে, আর এই মেয়ের থেকে দূরে থাকবি তুই, ও বাজে একটা মেয়ে। এই কথাগুলো বলে আম্মু চলে গেল। আমি বিছানার উপর শুয়ে শুয়ে চিন্তা করছি, রিমি কি আসলেই বাজে একটা মেয়ে? তবে আমি ওকে এতদিন যতটা জেনেছি, আমার কেন জানি মনে হয় ও কোনো কারণে এমন হয়ে গেছে। দেখি যদি আমি কিছু জানতে পারি। রিমি দেখতে শুনতে কম সুন্দর না, তারপরেও নিজেকে যেভাবে ইচ্ছা সেভাবে রাখে। এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম।
সকালে ঘুম থেকে উঠে দেখি আপু আমার পাশে বসে আছে। আপুকে দেখে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। সকাল সকাল আপু আমার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় দিল। আমি গালে হাত দিয়ে চুপটি করে আপুর দিকে তাকিয়ে আছি। সকাল সকাল আপুর হাতে থাপ্পড় খেলাম। আমি এবার কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, তুই আমাকে মারতে পারলি? মাত্র ঘুম থেকে উঠেছি আর তুই আমাকে মারলি? আপু আমাকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাক, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি বললাম, আমি কি করেছি যে আমি আমার বোনের সাথে কথা বলতে পারবো না? আপু বলল, তুই আমাকে না বলে আমাদের বাসা থেকে পালিয়ে আসলি কেন? আমি বললাম, ওখানে থেকে কি আমি মরবো? এমনি মরতে মরতে বেঁচে গেছি, বাকি জীবনে বেঁচে থাকলে তোদের বাসায় আর কোনোদিন যাব না। আপু মন খারাপ করে বলল, আমার মেয়ের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দিস। কি করব বল, ওকে তো ফেলতেও পারি না, ও আমার মেয়ে। যখন আমি শুনলাম আমার মেয়ে আর ওর বান্ধবী মিলে তোকে মারতে নিয়েছিল, তখন আমার খুব খারাপ লাগছে এইসব কথা শুনে। আমি তো আমার মেয়েকে 3 দিন রুমে আটকে রাখছি, একদিনও ওকে খাবার দিই নাই। বিশ্বাস কর ভাই, ওকে আমি নিজে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখেছি। 3 দিন ওকে কিছু খেতে দিই নাই, এজন্য ওর শরীর দুর্বল হয়ে গিয়েছিল। আর পরে আমার পা ধরে কান্না করতে করতে বলে ও এসব আর করবে না, একেবারে ভালো হয়ে যাবে। নিজের মেয়ে তো ফেলতেও পারি না। বিশ্বাস কর, ও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আর বাকি রইল ওর বান্ধবী। আমি ওর বাবা মাকে এই বিষয়ে বিচার দিয়েছি, পরে ওর মা বাবা ওকে ইচ্ছে মতো মেরেছে। ওর বাবা মা পর্যন্ত আমাদের কাছে এই বিষয় নিয়ে মাপ চেয়েছে। এখন তুই বল, এছাড়া আমি ওদের কি কোনো অন্য শাস্তি দিতে পারতাম? আমি বললাম, আমি তোরে বলছি এইসব করতে, ওরা ছোট মানুষ, যা ইচ্ছা তাই করবে, এজন্যই তো আমি ওদের একা রেখে চলে আসছি। আপু বলল, এই বিষয়ে আর কোনো কথা বলা লাগবে না, তুই ফ্রেশ হয়ে টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আমি বললাম, আপু? আপু বলল, বল। আমি বললাম, আমার চাকরি হয়েছে, তুই কি? আপু বলল, আম্মু আমাকে রাতে বলেছে, এজন্যই তো এখানে আসলাম। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে নাস্তা করতে রুমে চলে গেলাম। আমি ছাড়া সবাই টেবিলে বসে নাস্তা করছে, তবে তানিয়া আর ওর বান্ধবী ঋতু এখানে আসছে দেখি। আমি গিয়ে চুপচাপ দুলাভাইয়ের পাশে বসলাম, তবে ঋতু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো ও আমাকে কিছু বলতে চেয়েছে। দুলাভাই নাস্তা করতে করতে বলল, কি ব্যাপার শালা বাবু, তোমার চাকরি হয়েছে আমাদের বললা না কেন? নাকি আমাদের উপর এখনো রেগে আছো? আমি বললাম, আরে দুলাভাই, আপনি কি সব বলেন? আমি আপনাদের উপর রেগে থাকবো কেন? তাছাড়া অনেক রাত হয়ে গিয়েছে বাসায় আসতে, এজন্য কিছু বলতে পারি নাই। দুলাভাই বলল, তোমার চাকরি হয়েছে শুনে আমরা অনেক খুশি হয়েছি, তবে যখন শুনলাম তোমার চাচাতো ভাই রাসেল তোমার বাবাকে মেরেছে, তখন এটা শুনে আমার খুব খারাপ লাগছে। ওর চাচাকে মারতে পারলো? সিসি, আমি ভাবতেও পারি নাই ও এমন কিছু করবে। দুলাভাইয়ের কথা শুনে আমি আপুর দিকে তাকালাম। আপু নাস্তা না করে টেবিলে বসে কান্না করছে। তবে দুলাভাই আমার দিকে তাকিয়ে বলল, আফসোস একটাই, তুমি কিছু করতে পারলে না। আমি মাহির দিকে তাকিয়ে বললাম, মাহি, আমার বিছানার নিচে একটা কিছু রাখা আছে, ওইটা তুই নিয়ে আয়। মাহি টেবিল ছেড়ে আমার কথা মতো উঠে আমার রুমে চলে গেল। আর কিছুক্ষণ পর একটা পিস্তল এনে আমার হাতে দিয়ে বলল, ভাইয়া এটা কি? তোর বিছানার নিচে পিস্তল কেন? আমি পিস্তল হাতে নিয়ে হাসতে হাসতে বললাম, আগের জীবন আমার কতটাই না সুন্দর ছিল আপু। দুলাভাইয়ের সাথে কাজ করতাম আর দিন শেষে বাসায় আসতাম, কিন্তু তোর মেয়ে আর ওর বান্ধবী আমাকে ভালোভাবে বাঁচতেও দিল না। তোদের বাসা থেকে পালিয়ে আসার পর আমাদের সাথে এমন হয়েছে। রাসেল আমার বাবাকে ভয় দেখিয়ে অনেক কিছু করেছে, আমাদের সম্পত্তিগুলো ওর নামে লিখে নিয়েছে, আবার ওর বোনের সাথে আমার বিয়েও ঠিক করছে, আর শেষে ও আমার বাবাকে মেরে ফেললো। বিশ্বাস কর আপু, আমি খারাপ হতে চাই নাই, কিন্তু ও আমাকে খারাপ বানিয়েছে। আমি চাকরি করব ঠিকই, কিন্তু এর পাশাপাশি অনেক কিছু করব। জানিস আপু, আজকে রাতে আমি একটা ছেলেকে নিজ হাতে মেরেছি। তলোয়ারটা অনেক লম্বা ছিল, ওটা দিয়ে ওর গলা কেটেছি আমি। ছেলেটা কি করতো জানিস? ওর বোনকে ধর্ষণ করেছিল, এই জন্য মেরেছি। আম্মু রাতে আমাকে জিজ্ঞেস করেছিল, তোর কপালে রক্ত কেন, আর তুই লুঙ্গি পরে কোথা থেকে আসলি? আসলে আমার কপালে রক্ত ছিল ওই ছেলেটার, শুধু কপালে রক্ত ছিল না, পুরো শরীরে রক্ত ছিল আমার, আর তখন গোসল করে লুঙ্গি পরেছিলাম। তবে আপু, তোরে আমি কথা দিচ্ছি, ওই রাসেলের মাথা কেটে আমি তোরে গিফট দিব, এটা মনে রাখিস। ওকে সবার সামনে আমি কুত্তার মতো করে ফেলে মারবো। ও আমার বাবাকে মেরেছে না, আমি ওকে নিজ হাতে মারবো। এক সময় তোর ভাইয়ের নামটা শুনে সবাই ভয়ে কাঁপতে থাকবে, এটা মিলিয়ে নিস, ছাড়বো না আমি কাউকে। আমার কথাগুলো শুনে সবাই যেন কেমন নজরে আমার দিকে তাকিয়ে আছে। তানিয়া আর ওর বান্ধবী তো ভয়ে বসে বসে কাঁপাকাঁপি করছে।
হঠাৎ কোথা থেকে আম্মু লম্বা একটা লাঠি নিয়ে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। মারতে মারতে বলছে, তোরে আমি এই শিখাইছি? ও তোর বাবাকে মেরেছে দেখে তুইও কি তার মতোই খারাপ হয়ে যাবি? আমি তোরে দিয়ে এগুলো আশা করছিলাম? আপু আম্মুকে ধরে বলল, আরে আম্মু থাকতো, আমি বুঝিয়ে বলছি, তোমাকে মারতে হবে না। আপু আম্মুকে কোনো মতে বুঝিয়ে আপু আমার পাশে বসে বলল, উল্টাপাল্টা কিছু করার দরকার নেই তোর, তুই তোর মতো চাকরি কর, এইসব সময় হলে দেখা যাবে। আজকে একজন যদি খারাপ হয়ে যায় তাহলে তুইও কি তার সাথে খারাপ হয়ে যাবি? এইসব করার কোনো দরকার নেই। ট্রেনিং শেষ করে মনোযোগ সহকারে চাকরি কর, নিজের লাইফে ফোকাস কর, কে কি করলো এটা দেখার বিষয় না। আমি মাথা চাকিয়ে বললাম, আপু বলল, বললে কি হবে? তবে তুই কি সত্যি কাউকে মেরেছিস? আমি আবার মাথা চাকিয়ে বললাম, মেরেছি। আপু বলল, আচ্ছা যা হয়েছে বাদ দে সব। এখন আমি কি বললাম মনে থাকবে তো? আমি বললাম, চেষ্টা করব আমি। তবে তুই আমাকে যা কিছুই বলিস না কেন আমি সেগুলো মানার চেষ্টা করব, কিন্তু ওই রাসেলকে আমি নিজ হাতে মারবো। এজন্য যদি আমার চাকরি চলে যায় যাবে, তোরা যদি আমাকে বাসা থেকেও বের করে দিস তাহলেও আমি কিছু বলবো না, কিন্তু ওকে আমি ছাড়বো না। বাবা আমার জন্য কত কিছু করেছে, সারাদিন মাঠে কাজ করে এসে হাসি মুখে আমাকে বলতো, বাবা পড়াশোনা কর। আমার মতো এইসব কাজ তুই করতে পারবি না। নিজের সিগারেট কেনার টাকা রাখতো না, উল্টা আমাকে টাকাগুলো দিয়ে বলতো, তুই নাকি ফোনে এমবি নাকি কি কিনবি, কিনে নিস। এইসব কথা কিভাবে আমি ভুলে যাব, যিনি আমাকে তার নিজের শরীরের রক্ত বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। আমার বাবাকে ওরা মেরে ফেলেছে, আমি কি করে ওরে ছেড়ে দিব? তুই বল কিভাবে ছেড়ে দিব? আমি পারবো না আপু। আপু আমাকে জড়িয়ে ধরে শুধু কান্না করছে। হঠাৎ করে দুলাভাই বলে উঠলো, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।